বাংলাদেশ ক্রিকেট দল কি করছে এটা সবাই জানে। হাসি পাচ্ছে আসলে। কতদিন আর লজ্জা, কতদিন আর লজ্জিত হবেন আপনি? সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনাদেরকে এইটাই শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি। মানে না বানালে বা না শেয়ার করলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। একজন কোচ, তার নাম হচ্ছে রাজু আহমেদ রাজ, তিনি আমাকে কল দিলেন। কল দিয়ে বললেন যে বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জড যে টিমটা আছে, মানে প্রতিবন্ধী টিম, হুইল চেয়ার টিম, সেই টিম যদি বাংলাদেশের সঙ্গে খেলে তাহলে তারা জিতবে এবং খুবই কনফিডেন্ট। তারা বলতেছে আমরা খেলতে চাই, বাংলাদেশের এই টিমের সঙ্গে আমরা খেলতে চাই। ওপেন চ্যালেঞ্জ যে প্রতিবন্ধী টিমের সঙ্গে আরেক প্রতিবন্ধী টিম, দুঃখিত, বাংলাদেশ টিম, তারা পারবে কি পারবে না এইটা তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনি জানান, আপনি প্রশ্ন করুন, আপনি জানিয়ে দিন। তো ভাবলাম এই দায়িত্বটা পালন করি। যারা এই টিমে আছেন, ক্যাপ্টেন মিরাজ বা আরও যারা সিনিয়র ক্রিকেটার আছেন, শান্ত, লিটন, তাদেরকে কথাই বলছি। দেখুন লিটন কি করছে, টানা ধারাবাহিক, এর তো উত্তর দিয়ে দিছে গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলছেন মোসাদ্দেকের সুযোগ নাই, কোনো দিনই সুযোগ নাই, কারণ যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন মিরাজ, যতদিন পর্যন্ত খেলবেন মিরাজ, ততদিন পর্যন্ত মোসাদ্দেকের সুযোগ নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে বৈষম্যকে, যেখানে মবকে আমরা প্রশ্রয় দিই, আমরা গুরুত্ব দিই, এবং যার চোখে কোনোদিন ধরা পড়ে না লিটনের পারফরমেন্স। একটা ক্রিকেটারের ব্যাট প্যাচ যায়, খারাপ সময় যায়, জীবন তো, ক্রিকেট তো জীবনের একটা অংশ। তো সেই জায়গাটায় খারাপ যাচ্ছে, তাকে কন্টিনিউ খেলাতে হবে, এটাই আমাদের নিয়ম। আর ফাইম, নাজমুল আবেদিন ফাইম, কোচ, বিশেষজ্ঞ, অ্যানালিস্ট, তিনি বিশ্ব ভ্রমণ করবেন, এই রকম করে ঘুরতেই থাকবেন। কোচদের সঙ্গে তার কি কথা হয়, প্লেয়ারদের সঙ্গে তার কি কথা হয়, তিনি কি ইনপুট দেন, আমার খুব জানতে ইচ্ছে করে। পানির বোতল নিয়ে যখন তিনি ক্রিকেটারদের প্র্যাকটিস সেশনে আশপাশ দিয়ে ঘোরেন, আমার খুব জানতে ইচ্ছে করে ওই বৃহদাকার পেট নিয়ে তিনি কি বলেন ক্রিকেটারদের, আমার খুব জানতে ইচ্ছে করে। শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, থাকুক, বিশ্বভ্রমণ করুক। আর আমাদের বিসিবি প্রধান তিনি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে চান না, কিন্তু একটু বলেন। আমি আশা করেছিলাম নাজমুল অন্তত এই সিরিজটা শেষ করে, পূর্ণাঙ্গ সিরিজটা শেষ করে কথাগুলো বলবেন, ক্যাপ্টেন্সিটা ছাড়বেন না। তার ব্যক্তিগত মত তিনি প্রকাশ করেছেন, কিন্তু ক্রিকেটের সামগ্রিক উন্নতিটা চোখে পড়ে না। অনেকদিন পর, দীর্ঘদিন পর, 2005 সালের পরেই সম্ভবত পঞ্চপাণ্ডব যা আমরা বলি, সাকিব, মাশরাফি, তামিম, রিয়াদ, মুশফিক, তাদেরকে ছাড়া একটি দল খেললো। নতুন ক্যাপ্টেন, ব্র্যান্ড নিউ মিরাজ, তার ক্যাপ্টেন্সি কেমন হলো? অনেকেই বলেন একটু আলাভোলা, চিপ, একটু পাতলা স্বভাবের, ব্যক্তিত্বহীন, অনেকেই বলেন। আমি এগুলো বলতে নারাজ। এটা মানুষের অভিযোগ, মানুষের অভিমত, প্রকাশ করতে পারেন। কিন্তু মিরাজ গুড ক্রিকেটার, অনেক গুড ক্রিকেটার, তার কোয়ালিটি আছে। টেস্ট, ওয়ানডে, টি20, 3 ফর্মেটেই তিনি খেলতে পারেন, এমন একজন ক্রিকেটার। বোলার কম কিংবা মিডল ওভারে খেলতে না পারা জাকিরের ওই ফাইটটা, সব কিছু মিলিয়ে হয় নাই। বোলাররা যথেষ্ট করছেন তাও না, আরও হয়তো কমে থামানো যেত, বোলারই তো নাই। আগে 6 জন, 7 জন, 8 জন বোলার পর্যন্ত থাকতো। এখন যেহেতু সাকিব নাই, ওই জায়গাটাতে মোসাদ্দেককে তো নেওয়া যাবেই না, এটা তো লিপুর নির্দেশ। তিনি যতদিন আছেন বোর্ডে ততদিন আর নেবেন না। সো এটা তারা ভাবতে পারেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ টিমের সঙ্গে তারা খেলুক, তাদের তো মাঠ আছে, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের মাঠ আছে, যেখানে খুশি সেখানে প্র্যাকটিস করতে পারে। আস্ত ক্রিকেট মাঠ নিয়ে প্র্যাকটিস করে নাঈম শেখ, সেটাও গণমাধ্যমে আসে। ওর অত বড় মাঠে কেন নেওয়া দরকার আমাকে বোঝান। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিলিটিস মিরপুর একাডেমি মাঠে, সেখানে জাতীয় দলের ক্রিকেটাররা, বয়সভিত্তিক ক্রিকেটাররা প্র্যাকটিস করার সুযোগ পায়, নেট করার সুযোগ পায়। সেইটা বাদ রেখে ইউল্যাপ,
সেই মাঠে যে আপনি ভাড়া করে ক্রিকেট খেলতেছেন, উন্নতি কি আপনার? এমন না যে আপনি সেরকম হলে যে প্রতি ম্যাচে আপনি ভালো করবেন, এরকম তো গ্যারান্টি নাই। সো এই ব্যাপারটা আমার কাছে খুব চিপ লাগছে, খুবই ছাপড়ি লাগছে। এটা হইতেই পারে না। আচ্ছা যাই হোক, কোনো টাকা আছে, উনি করছে, আরও ভালো ইমপ্রুভ করুক, আমাদের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো, দেশের জন্য ভালো। সেইগুলো গণমাধ্যমে আসে। আর কে কোথায় প্র্যাকটিস করেন দয়া করে জানাবেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক অনেক আশাবাদী আমরা। এবং একইভাবে ছোট করে বলি, ঋতুপর্ণা চাকমা কিংবা বাংলাদেশ ফুটবলের এত বড় একটা অর্জন, এই বাংলাদেশ মানে মেয়েদের বাংলাদেশ, আফিদা বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে মনিকা চাকমার বাংলাদেশ, ঋতুপর্ণার বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে তহুরার বাংলাদেশ। সো ওদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী, অনেক ভালো ভালো অর্জন করুক। আমি আজকে কয়েকটা স্ট্যাটাস দিলাম, ফুটবলের সুদিন, ক্রিকেটের দুর্দিন, ক্রিকেট হারালো, ফুটবল ফিরল, তারপর ক্রিকেট ঘুম এসে পড়েছে, ফুটবল জেগে উঠেছে। সো কিছু ছন্দ মিলিয়ে আর কি। সো ফুটবলে যারা অবদান রাখছে, বিশেষ করে মেয়েরা, এই ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙামাটিতে, ওর বাবা মারা গেছে কয়েক বছর আগে, ভাই মারা গেছে 2022 সালে প্রবাবলি, কারেন্টে মানে ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, ছোট ভাই, ওর 2 বছর বা 3 বছরের ছোট। আপন চাকমা, মা বাড়িতে একা, আত্মীয় স্বজন আছে। সেই জীবনটাই সংগ্রামের, অনুপ্রেরণা, সাহসের। ওর থেকে বড় অনুপ্রেরণার কি হতে পারে? কি নরম, কি তুলতুলে, কি সহজ সরল একটা মেয়ে, তাই না? চুপচাপ শান্ত স্বভাবের, কি স্নিগ্ধ হাসি, কি মুগ্ধ করা তার চাহনি। সেই ছোট্ট মেয়েটা কত বড় একটা পাথর নিয়ে এসে, সাহস নিয়ে এসে ফুটবলটা খেলে। এবং দ্বিতীয় ফুটবলের যে গোলটা, ও মাই গুডনেস, আমি বারবার চিন্তা করছিলাম, একা বলটা নিয়ে গেল, ডি বক্সে ঢুকলো, বাম পায়ে একটা জোরালো শট দিল, বলটা জালে জড়ে গেল কর্নার বরাবর। দ্যাট ওয়াজ ইনসেন ভাই, আউটস্ট্যান্ডিং। মানে আমি কোনো বর্ণনাতেই ওর এই গোলের বর্ণনা উপযুক্ত মনে করি না। রোনালদো, মেসি এরা করেন এবং আমরা প্রশংসা করি ভালোবাসায় ভাষায়, কিন্তু সেটা তো বাইরের। কিন্তু এটা আমাদের ঋতু, আমাদের ঋতুপর্ণা। সো এই গোলটা বিশেষ। এবং ওর যে কী করলাম আমি মুখ ঢেকে, যে অভিব্যক্তি, ওইটা আমার আজীবন মনে থাকবে। দুটো ব্যাপারই, গোল এবং তার অভিব্যক্তি, পিছনে সব ব্লার করে দেয়া, ও একেবারে জ্যান্ত হয়ে ওঠা। বাহ, কি সুন্দর ঋতুপর্ণা, আপনার গোল এবং পুরো বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন।